নমস্কার বন্ধুরা, আমি দীপ্তেন ঘোষ। আমি একজন আইআরডিএ রেজিস্টার্ড ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড অ্যাডভাইসার। আমার কাছে লাইসেন্স আছে জীবন বীমা করার জন্য, স্বাস্থ্য বীমা করার জন্য, জেনারেল ইন্স্যুরেন্স করার জন্য। তাই আমাকে বলা হয় কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট। আমি আগের কতগুলো ভিডিওতে আপনাদের বাড়ি সংক্রান্ত ইন্স্যুরেন্সের কথা বলেছি, পেট সংক্রান্ত ইন্স্যুরেন্সের কথা বলেছি। আজ আমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মোটর ইন্স্যুরেন্স। আমি মোটর ইন্স্যুরেন্সের আন্ডাররাইটিং বা ক্লেম নিয়ে কথা বলছি না আজকে। আমি বলতে চাই, আমরা যখন আমাদের গাড়ি বা বাইকের ইন্স্যুরেন্স করি, তখন কতগুলো অ্যাড অন আছে। দেখবেন আপনাদের যে ইন্স্যুরেন্স এজেন্ট আছেন, তারা আপনাকে অনুরোধ করে এই অ্যাড অনগুলো নেওয়ার জন্য, বলে যে এগুলো আপনার পক্ষে জরুরি, এবং আপনি বিচার বিবেচনা করে ওগুলো নেন। আজকে আমরা আমাদের আলোচনায় দেখব যে সত্যিই ওইসব অ্যাড অন কি আমাদের জরুরি, আমাদের যে গাড়িটি আছে তার জন্য। চলুন একটু দেখে নেওয়া যাক। তো আমি যেটা প্রথমে বলতে চাই, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভরি অ্যাড অন হ্যাজ এ কস্ট। আপনি যাই অ্যাড অন করতে চান, সবারই কিছু না কিছু মূল্য আছে না, কম বেশি। তার মধ্যে কিছু অ্যাড অন আছে যেটা ভ্যালু অ্যাড করে, কিছু অ্যাড অন আছে যেটা হয়তো আমাদের দরকার নেই কিন্তু আননেসেসারিলি নেওয়া আছে। তাই জন্য আমাদের কাজ কি হবে, আমরা প্রথমে এটাকে প্রপারলি ইভ্যালুয়েট করব, তারপরে তার থেকে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা আমাদের গাড়ি বা বাইক, স্কুটার যা আছে সেটাকে প্রোটেকশনের ব্যবস্থা ভাববো। আমি মূল আলোচনা শুরু করার আগে বলতে চাই যে যখন আমরা ইন্স্যুরেন্স করতে চাই, গাড়ি ইন্স্যুরেন্স, তার মধ্যে বেসিক দুটো পার্ট আছে। একটা হচ্ছে ওডি, যেটাকে বলা হচ্ছে ওন ড্যামেজ। আর একটা হচ্ছে টিপি, সেটা হচ্ছে থার্ড পার্টি। আপনি জানেন যে আপনার যে গাড়ি আছে তার একটা কোনো দুর্ঘটনা হয়, কোনো কারণে ড্যামেজ হলো, তার জন্যে ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে। এবং আপনার গাড়ি গিয়ে ধাক্কা মেরেছে বা কোনো অন্য কোনো ব্যক্তিকে ধাক্কা মেরেছে, তার জন্য তার ক্ষতি হয়েছে, সেই পার্টটা টিপি কভার করে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স বলা হয়। এবার এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, কোন ড্যামেজ কি করে, আপনার গাড়িটাকে কভার করে শুধু, কিন্তু ওটা থার্ড পার্টি পার্টটাকে কভার করে না। ওন ড্যামেজ শুধু গাড়িটাকে কভার করে। ওন ড্যামেজ আরেকটা জিনিস কভার করে, সেটা হচ্ছে, আপনি ঠিক কভার করে বলবো না, আপনি যদি মনে করেন যে আপনি শুধু বীমা নেবেন বা ইন্স্যুরেন্স করাবেন ওন ড্যামেজের জন্য, আপনি করতে পারেন, কিন্তু টিপি করাটাও ম্যান্ডেটারি। আবার অন্যভাবে দেখলে দেখা যাবে, আপনি যদি মনে করেন আমি ওন ড্যামেজ করবো না, আমার গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, ওন ড্যামেজ কভার করাটা বাধ্যতামূলক নয় আর আইআরডিএআই রুল অনুযায়ী, কিন্তু টিপি পার্টটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে করতেই হবে। মনে করুন আপনার কাছে একটা 10 বছরের পুরনো গাড়ি আছে, গাড়িটার মূল্য অনেক কমে গেছে, আপনি মনে করলেন না, আমি এই গাড়িটায় শুধু টিভি পার্টটাই কভার করবো, যেটা ম্যান্ডেটারি, নাহলে আমি একটা রাস্তায় বার করতে পারবো না। আপনি সেটা করতে পারেন না। তো আমি যদি এটাকে ওডি আর টিপি দুটো পার্টের মধ্যে দেখি, ওডি শুধু আপনার গাড়িটাকে কভার করে, টিপি কিন্তু করে না। ওডি কভার করে না যদি আপনার গাড়িটা অন্য কাউকে ধাক্কা মারে, কোনো ব্যক্তিকে ধাক্কা মারে, তার যদি ক্ষতি হয়, যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়। ওন ড্যামেজ আপনার যে নিজস্ব গাড়িটার ক্ষতি হলো সেটাকে হয়তো কভার করে, কিন্তু আপনার গাড়ির দ্বারা অন্যের যে ক্ষতি হয়েছে সেটাকে টিপি কভার করে, ওন ড্যামেজ করে না। আমি যেটা বলছিলাম, অ্যাজ পার ল অফ আইআরডিএআই, ওন ড্যামেজ ম্যান্ডেটারি নয়, কিন্তু টিপি ম্যান্ডেটারি। এবং দুটো ক্ষেত্রেই আপনি স্ট্যান্ড অ্যালোন পলিসি নিতে পারেন, শুধু ওন ড্যামেজ নিতে পারেন, শুধু টিপি নিতে পারেন, বা কম্প্রিহেন্সিভও নিতে পারেন, ওন ড্যামেজ এবং টিপি দুটো নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমরা কম্প্রিহেন্সিভ পলিসির দিকেই যাই। সুতরাং আমি যদি একটা সারাংশ বার করি, হোয়াট ওডি ডাজ নট কভার: ড্যামেজ টু আদার পিপল অ্যান্ড প্রপার্টি, এটা ওডি কভার করে না। নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার, এই কোথাও ঘষা লেগে গেল, ইয়ে হয়ে গেল, একটা ছোটখাটো কিছু হলো,
এটা ওন ড্যামেজ কভার করে না। আপনার গাড়িটা রাস্তায় যেতে যেতে একটা কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ব্রেকডাউন হয়ে গেল, সেই ক্ষেত্রেও কভার করে না। আপনাদের মনে রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি গাড়িটা ড্রাইভ করেন উইদাউট ভ্যালিড লাইসেন্স, বা অনেকেই আছে যে মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে এবং আপনি ক্লেম করতে যান, এটা যদি প্রমাণিত হয় যে আপনার লাইসেন্স নেই অথবা আপনি মদ্যপান করে গাড়ি চালিয়েছেন, তাহলে আপনি ইন্স্যুরেন্স ক্লেম পাবেন না। এবার দেখা যাক টিপির পার্টটা। এটা ড্যামেজ টু ইউর ওন ভেহিকেল, যেটা আমি আগে বলছিলাম, টিপি কভার করে না। আপনার কোনো ইনজুরি হলো, টিপি কভার করে না। ওন ড্যামেজ থাকলে সেটা করবে। আপনার গাড়ি যদি চুরি হয়ে যায়, থার্ড পার্টি কভার করে না, ওন ড্যামেজ করে। সেখানে যদি আপনার অ্যাড অন নেওয়া থাকে, সেটা আমি আসছি পরবর্তী স্লাইডে। আর যদি কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হয়, ধরুন গাড়িটা এক জায়গায় পার্ক করা রয়েছে, একটা গাছের ডাল ভেঙে পড়লো বা গাছ পড়ে গেল, গাড়িটা ড্যামেজ হয়ে গেল, বা বর্ষার জলে বন্যার জলে গাড়িটা ডুবে গেল, এটা থার্ড পার্টি কভার করে না। আপনার যদি ইন্স্যুরেন্স ওন ড্যামেজের জন্য নেওয়া থাকে, সেখানে সেটা কভার করে। এবার আমরা খুব একটু তাড়াতাড়ি দেখে নিই যে এই যে ওন ড্যামেজ আর টিপির কথাটা বলছি, বিশেষ করে ওন ড্যামেজের জন্যে কি হয়, একটা ইন্স্যুরেন্স ডিক্লেয়ার্ড ভ্যালু বলে ব্যাপার আছে, যে আপনি কত টাকার ইন্স্যুরেন্স করবেন। আপনি মনে করুন আজকে একটা গাড়ি কিনেছেন 10 লাখ টাকা দাম। আপনি গাড়িটাকে শোরুম থেকে যখনই বার করে নিয়ে আসছেন, তার পরবর্তী 6 মাসের জন্য আপনার অলরেডি, তার মানে হচ্ছে শোরুম থেকে বার করলেন, আপনার গাড়িটার ভ্যালু 5% ডেপ্রিসিয়েট করে গেল, 5%। এরপরে ইয়ার অন ইয়ার ডিপ্রিসিয়েশন আছে। 1 বছর পর্যন্ত মোটামুটি সামনে রয়েছে 15%, 2 বছরে 20%, 3 বছরে 30%, 4 বছরে 40%, 5 বছরে 50% ডিপ্রিসিয়েশন হয়। আর মোর দ্যান 5 ইয়ার্স হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি ওটাকে বিচার করে যে কতটা ডেপ্রিসিয়েশন কনসিডার করবে। 50%ও করতে পারে বা তার বেশি করতে পারে। এটা ওই পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানির নিজস্ব বিজনেস রুল বা বিজনেস পলিসি। এরপরে হচ্ছে কি, ইন্স্যুরার যেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে অলমোস্ট ফুল আইডিবি ইন্স্যুরেন্স যে ভ্যালুটা রয়েছে ইন কেস অফ টোটাল লস অ্যান্ড থ্রেট। মানে যে আপনার টোটাল ইন্স্যুরেন্স ভ্যালু রয়েছে, আপনার যদি টোটাল লস হয়ে যায়, যে আর কিছু গাড়িটায় নেই, আর কিছু করা যাবে না, বা গাড়িটা চুরি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এইটা পেতে পারেন, যদি আপনার ওই চুরির ক্ষেত্রে আপনি যদি কভার করা থাকে, বা না থাকলেও পাবেন। কতগুলো কন্ডিশনস আছে। ফর পার্সিয়াল ড্যামেজ, আইডিবি ইজ নট পেড আউট, ইন্স্যুরার পেজ অ্যাপ্রুভ রিপেয়ার কস্ট সাবজেক্ট টু ডেপ্রিসিয়েশন অফ দ্য রিপ্লেসড পার্টস, পলিসি এক্সেস ডিডাক্টেবল। সেটা হলো যে ধরুন আপনার গাড়িটার একটা কোনো ক্ষতি হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্টে, আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেবে, এবং সেখানে ওরা ক্যালকুলেট করে যে যে পার্টটার ক্ষতি হয়েছে তা ওই পার্টগুলোর কত ডেপ্রিসিয়েশন হয়েছে। ধরুন প্লাস্টিক বডি কিছু থাকলে, প্লাস্টিক পার্ট থাকলে তার একরকম, লোহার বা আয়রনের কোনো পার্ট থাকলে একরকম, বা যদি গ্লাস থাকে তার একরকম এরকম হয়। এবং স্যালভেজ ভ্যালু, মানে গাড়িটা আর ব্যবহারের যোগ্য না, একটা স্যালভেজ ভ্যালুতে চলে গেছে, এসব অনেক ফ্যাক্টর আছে, তার উপর এগুলো কনসিডার করে। তার মানে নেট নেট ব্যাপারটা কি হলো, ইন্স্যুরেড ডিক্লার্ড ভ্যালু কি করে অ্যারাইভ করে, সেটা হচ্ছে এক্স শোরুম প্রাইস, এবং আপনার যখন ওই একটা দুর্ঘটনা ঘটলো বা একটা আপনি যখন ক্লেম লজ করতে যাচ্ছেন, সেই পয়েন্টে দাঁড়িয়ে কত ডেপ্রিসিয়েশন হয়েছে সেই পরিমাণ টাকা বাদ দিয়ে দেওয়া হয়। প্লাস আপনি যখন গাড়িটা কিনেছিলেন, কতগুলো অ্যাসেসরিজ আপনি হয়তো লাগিয়েছিলেন গাড়িটার মধ্যে, ওই অ্যাসোসিয়েরিজেরও তো ডেপ্রিসিয়েশন হয়েছে, ওই ডেপ্রিসিয়েশনও ক্যালকুলেট করে, সেটাকে বাদ দেয়, দিয়ে আপনার টোটাল যে আইডিবি আছে সেটাকে ওরা ইন্স্যুরেন্স কোম্পানি এটা অ্যাসার্টেন করে, এটা ঠিক করে যে এত টাকা আইডিবি আমি কনসিডার করতে পারি। এবার আমি আসি, এটা তো গেল বেসিক ব্যাপার, আমরা যখন বেসিক ইন্স্যুরেন্স করছি গাড়ি বা স্কুটার বা বাইকের জন্য। এবার কতগুলো অ্যাড অন আছে। আপনি যখন ঠিক করছেন যে আপনি গাড়ির ইন্স্যুরেন্স করাবেন, দেখবেন আপনাকে একটা কথা বলে সব সময় যে বাম্পার টু বাম্পার,
তো অনেকেই হয়তো জানেন না বাম্পার টু বাম্পার ব্যাপারটা কি। এটা অ্যাকচুয়ালি বাম্পার টু বাম্পার এই কারণে বলে, এটা হচ্ছে জিরো ডেপ্রিসিয়েশন ভ্যালু। তার মানে আপনি যদি একটা গাড়িকে কিনে থাকেন 6 লাখ টাকা দিয়ে, এবং আপনার যদি এই অ্যাড অনটা নেওয়া থাকে, তাহলে ফুল ভ্যালু কনসিডার করা হয়, জিরো ডেপ্রিসিয়েশন। তার মানে কি, যদি আপনার ক্লেম হয়, কোনো ডেপ্রিসিয়েশনকে ক্যালকুলেট করা হবে না যদি আপনার এই অ্যাড অনটা নেওয়া থাকে। অলমোস্ট ফুল কস্ট অফ রিপেয়ার আপনি পাবেন। কিছু মাইনর এক্সক্লুশন আছে, সেটাতে আমরা আসছি আস্তে আস্তে। এবং এটা আইডিয়াল হয়, জেনারেলি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণত আমরা দেখেছি 5 বছর পর্যন্ত বাম্পার টু বাম্পার দেয়। তারপরে বাম্পার টু বাম্পার বা জিরো ডেপ্রিসিয়েশন এই অ্যাড অনটা কনসিডার করবে কি করবে না, এটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপার। এবার দেখা যাক এই যে জিরো ডেপ্রিসিয়েশন বা বাম্পার টু বাম্পার, এতে কি কি কভার করে, কি কি কভার করে না। কভার করে প্লাস্টিক পার্ট করে, এই যে গাড়ির আগে পেছনে যে বাম্পার থাকে, ড্যাশবোর্ড আছে, রাবার পার্টস আছে, ফাইবারের তৈরি কম্পোনেন্টস রয়েছে, মেটাল পার্টস আছে। আর এই মেটাল পার্টসে কি হয়, যে এত বছর হয়ে গেছে ডেপ্রিসিয়েশন, যেহেতু আপনার বাম্পার টু বাম্পার নেওয়া আছে, তো নো এজ বেসড ডিডাকশন, তার মানে এর বয়স অনুযায়ী এটাকে ডিডাকশন করে না, ফুল ভ্যালু দেওয়া হয়। এবার হচ্ছে কি কভার করে না বাম্পার টু বাম্পারে বা জিরো ডেপ্রিসিয়েশনে। আপনার যদি গাড়ির ইঞ্জিনটা ড্যামেজ হয়ে থাকে আপনার নেগলিজেন্সির জন্য, কিরকম, যে আপনি জেনে বুঝে গাড়িটাকে একটা ফ্লাড প্রোন এরিয়ার মধ্যে দিয়ে চালিয়েছেন, যেখানে ওয়াটার লগ আছে, তার মধ্যে দিয়ে গাড়িটাকে চালিয়েছেন, ইঞ্জিনের ক্ষতি হয়েছে, আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য কোনো ক্ষতিপূরণ দেবে না। কনজিউমেবলস, এটাও যদি একটা অ্যাড অন, আমি আসছি পরবর্তী স্লাইডে। কনজিউমেবলস, যদি ধরুন আপনার জিরো ডেপ্রিসিয়েশন নেওয়া আছে কিন্তু কনজিউমেবলস কভার করা নেই, আপনাকে দেবে না তার ক্ষতিপূরণ। আর হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ব্রেকডাউন, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে, যেটা আপনাদের আগে বলেছিলাম, যে চলতে চলতে গাড়িটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে গেল কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের জন্য, কারণ এটা তো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটেনি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কোনো কভার দেবে না। আর গাড়ি ব্যবহার করলে রেগুলার ওয়্যার অ্যান্ড টিয়ার যে আছে, সেই ক্ষেত্রেও দেয় না। তাহলে আমি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম যে জিরো ডেপ্রিসিয়েশন বা বাম্পার টু বাম্পার এই বিষয়টি কি। চলুন আমরা পরবর্তী অ্যাড অনে যাই। দেখবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বলে একটা, রোড সাইড অ্যাসিস্ট্যান্স বলে একটা কভার আছে। এটাই কি করে বেসিক্যালি, ধরুন আপনার গাড়িটা যেতে গিয়ে রাস্তায় কোনো জায়গায় বিকল হয়ে গেল, কি কারণে হতে পারে, যে ধরুন এটা কোনো মেকানিক্যাল ব্রেকডাউন হলো, ইলেকট্রিক্যাল ব্রেকডাউন হলো, বা গাড়িটাতে তেল ফুরিয়ে গেছে, টায়ার হয়তো পাংচার হয়ে গেছে, এমন ফ্ল্যাট হয়ে গেছে, একসঙ্গে হয়তো আপনার গাড়িতে তো একটা স্টেপনি থাকে, হয়তো দুটো টায়ার পাংচার হয়ে গেছে, আপনি হয়তো রিপেয়ার করতে পারছেন না ওই জায়গায়, আপনি গাড়িটাকে কোথাও নিয়ে যেতে পারছেন না, কারণ আপনি স্টেপনি লাগালে হয়তো একটা চাকা ঠিক হবে, পরবর্তী অন্য একটা হবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আপনার যদি রোড সাইড অ্যাসিস্ট্যান্স নেওয়া থাকে, তাহলে কি হয় আমি আসছি। আর লিস্টে কি আছে, এমার্জেন্সি ফুয়েল ডেলিভারি, ধরুন গাড়িটার তেল নেই, গাড়িটাকে চালিয়ে একটা গ্যারেজে বা কোনো একটা পাম্পে নিয়ে যাওয়ার মতো যতটা তেল লাগবে, সেই তেল ওই কভারটা থাকলে আপনি পাবেন, এবং ওই ট্যাঙ্কে ওই তেলটা ভরে আপনি গাড়িটাকে চালিয়ে নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে গাড়িটা একটা করে, যেটা বলছিলাম ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ব্রেকডাউন হচ্ছে, ওখানে সারানোর রাস্তার মধ্যে রিপেয়ার করা যাচ্ছে না, তখন গাড়িটাকে টোয়িং করে নিয়ে যেতে হবে। এটা তো আমরা সবাই দেখেছি, গাড়িটাকে একটা ওই টোয়িং করে এখান, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখান থেকে একটা নিকটবর্তী কোনো কার গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেই টোয়িং এর জন্য যা খরচ সেটা প্রোভাইড করবে এবং টোয়িং এর ব্যবস্থা করবে। অ্যান্ড আদার সার্ভিসেস আর প্রোভাইডেড উইথ অল এক্সপেন্সেস কভার্ড, এই রিলেটেড যা অন্য সার্ভিস আছে সেগুলোকেও কভার করে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি রোড সাইড অ্যাসিস্ট্যান্সটা নেবো না নেবো না। সেই ক্ষেত্রে আপনি দেখুন কতগুলো ফ্যাক্টর আছে আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে, এটাকে হাইলি রেকমেন্ড করা হয় যখন আপনি ড্রাইভ করছেন বা একটা লং ড্রাইভে যান, এবং সেটা আপনি খুব ঘন ঘনই যান,
সেটা একটা মেজর রিস্ক থাকে। সেটা কি না, আপনি একটা হাইওয়ে দিয়ে যাচ্ছেন, ইন্টারসিটি ট্রাভেল করছেন, কোনো কোনো হয়তো আননোন রুটস আছে যেটাকে খুব একটা জানেন না, সেই রাস্তায় কি কি ফেসিলিটি রয়েছে আপনার যদি গাড়ির কিছু হয়, বা এমন একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছে সেখান দিয়ে গাড়িটা কোনো ক্ষতি হলো, কিন্তু আপনি কুইকলি কারো কাছ থেকে কোনো হেল্প পাবেন না যদি কোনো এরকম একটা ব্রেকডাউন হয়। পার্টিকুলারলি গাড়ি যখন 3 বছর বা তার বেশি পুরনো হয়ে যায়, তখন আমার মনে হয় এটা এই অ্যাড অনটা নেওয়া দরকার হয়। কারণ যত গাড়ি পুরনো হবে ব্রেকডাউনের চান্স তত বাড়বে। তারপরে গাড়ি পুরনো হলে ব্যাটারি রিলেটেড প্রবলেম হয়। কারণ দেখবেন যে ব্যাটারি গাড়িতে থাকে 3 বছর 3.5 বছর ম্যাক্সিমাম চলে। তারপরে ক্লাচ রিলেটেড প্রবলেম হয়, ইঞ্জিন রিলেটেড প্রবলেম হয়। সেই সব ক্ষেত্রে তো রেকমেন্ডেশন হচ্ছে, গাড়ি যদি নতুন থাকে আপনি হয়তো রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং শহরের মধ্যে যদি চালান, আপনি মনে করলে নাও নিতে পারেন, কিন্তু গাড়ি যত পুরনো হবে এটা একটা রেকমেন্ডেড অ্যাড অন, এটা আমার সাজেশন। এবার আসি যেটা বলছিলাম, কনজিউমেবলস। কনজিউমেবলস অ্যাড অনটা কি? কনজিউমেবল হচ্ছে, ধরুন গাড়ির একটা কোনো ঘটনা ঘটলো, একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো বা একটা ব্রেকডাউন হলো, কিছু হলো, সেখানে রেগুলার কনজিউমার যেমন নাট বোল্ট অয়েল আদার্স আর নট পেড অ্যাট দ্য টাইম অফ দ্য ক্লেমস, মানে এগুলো যদি আপনার এই অ্যাড অন না নেওয়া থাকে, আপনি যদি ক্লেম করেন তখন এর যে খরচ হয়েছে তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কোনো ক্ষতিপূরণ দেবে না। এই ধরনের কনজিউমেবলস সেগুলো কি, ইঞ্জিন অয়েল আছে, গিয়ার বক্স অয়েল আছে, কুলেন্ট আছে, ব্রেক অয়েল আছে, গ্রিজ আছে, লুব্রিকেন্টস আছে, নাট বোল্ট স্ক্রু, ওয়াশার, এসি গ্যাস অ্যাডিসিভস, এগুলো সব রয়েছে। তো এই অ্যাড অনটা খুব ইউজফুল, কিন্তু নট এসেন্সিয়াল। এটা হচ্ছে যদি আপনার গাড়ি নতুন হয়, মানে প্রথমে 1-2 বছর আপনার খুব একটা লাগবে না, তার পরবর্তী থেকে লাগবে কনজিউমেবলসটা, যদি আপনি মনে করেন আপনি নিতে পারেন। আর একটা হচ্ছে ইঞ্জিন প্রোটেকশন কভার, এটাও একটা অ্যাড অন। যখন আপনি একটা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স পলিসি করছেন তখন দেখবেন ইঞ্জিন প্রোটেকশন কভার থাকে না সঙ্গে, বেসিক কভারে থাকে না। এটা কি, এটা হচ্ছে গিয়ার বক্স, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, পিনস এবং আদার্স যে মেটেরিয়াল রয়েছে। তো ইঞ্জিন প্রোটেকশন কভারে বেসিক্যালি কি কভার করে, ধরুন আপনি গাড়িটা চালাচ্ছেন এবং গাড়িটা চালাতে চালাতে আপনি দেখলেন যে একটা জায়গায় ওয়াটার লক হয়ে গেছে, এবার আপনাকে যেতেই হবে, আপনি তার মধ্যে দিয়ে গাড়িটাকে নিয়ে আসছেন। সেই সময় যদি কোনো ক্ষতি হয় ইঞ্জিনের, আপনার যদি একটা নর্মাল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স থাকে, ওই ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। যদি ধরুন আপনার ইঞ্জিনটাই খারাপ হয়ে গেল, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, ইঞ্জিনটাকে একটু সারাতে হবে, তার রিপেয়ারের কাজ করতে হবে, যদি এই কভারটা নেওয়া থাকে, তাহলে আপনি ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষেত্রে বাধ্য হবে আপনাকে এর ক্ষতিপূরণ দেওয়া। সেটা হচ্ছে ধরুন খুব ভারী মাত্রায় বৃষ্টি হলো আমাদের কলকাতা আশেপাশের অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা তো একটা রেগুলার অ্যাফেয়ার্স, এবং যদি ভারী বৃষ্টি হয় দেখেছি রাস্তায় জল জমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি স্ট্রংলি রেকমেন্ড করব ইঞ্জিন প্রোটেকশন কভারটা নেওয়া ভালো। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেসব গাড়িগুলো একটু নিচু হাইটে, যেখানে ইঞ্জিনটা রাস্তা থেকে খুব একটা বেশি হাইটে থাকে না, সেক্ষেত্রে দরকার হতে পারে। তারপর হয়েছে আরেকটা ব্যাপার, যে আপনার গাড়িটা পার্কিং করা থাকে একটা লো এরিয়াতে, হঠাৎ দেখলেন যে একটা ভারী বৃষ্টিতে জল জমে গেল, ইঞ্জিনে জল ঢুকে গেল, এরকম ঘটনা ঘটলো, তখন একটু দরকার হয়ে পড়বে আপনার গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য। আরেকটা কি, যে আপনার গাড়িটা একদম নতুন এবং খুব এক্সপেন্সিভ, ধরুন ওই 25-30 লাখ টাকা দাম বা 10 লাখ টাকার উপরে, যার যেরকম আর কি মনে হয় যে এক্সপেন্সিভ, আপনি সেই ক্ষেত্রে ইঞ্জিন কভার প্রোটেকশন কভারটাকে নিতে পারেন। আর বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গে এটা তো খুবই অ্যাপ্লিকেবল, কারণ যে মাত্রায় এখানে মনসুনের সময় বৃষ্টিপাত হয় এবং জল জমে, ইঞ্জিন প্রোটেকশন কভারটা একটা এসেন্সিয়াল হয়ে থাকে, সেটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এবার আসি পরবর্তী কভারে, সেটা হচ্ছে কি অ্যান্ড লক রিপ্লেসমেন্ট। আগে আমরা কি দেখেছি, আগে যে ধরুন অ্যাম্বাসেডার গাড়ি ছিল বা অন্য ফিয়েট টিয়েট ছিল, সেটা হচ্ছে আমাদের সব মেকানিক্যাল লক ছিল, একটা চাবি দিয়ে আমরা এটাকে স্টার্ট করতাম, স্টপ করতাম, বা গাড়িটার দরজাটাকে খুলতাম ওই একটা
লক থাকতো গাড়ির দরজায় এবং সেটাকে দিয়ে আমরা গাড়িটাকে খুলতাম। যত টেকনোলজি উন্নত হয়েছে আমরা আস্তে আস্তে দেখলাম যে গাড়ির ওই চাবির ব্যাপারটা, ফিজিক্যাল চাবির ব্যাপারটা চলে গেছে, আস্তে আস্তে স্মার্ট লক এসে গেছে। সেগুলো কি? সেই স্মার্ট লকগুলো হচ্ছে যে আপনার একটা বেসিক যে লক, মেকানিক্যাল লক, সেটা থেকে স্মার্ট লক হয়েছে। আর একটা হচ্ছে রিমোট, যে আপনি রিমোটলি গাড়িটাকে দরজা খুলছেন বা বন্ধ করছেন, বা আপনি যখন গাড়িটাকে স্টার্ট করছেন একটা পুশ বাটনে এরকম প্রেস করার পর গাড়িটা স্টার্ট হচ্ছে। তো আপনি গাড়িটাকে দরজা খোলা এবং বন্ধ করার জন্য আপনি রিমোটের সাহায্যে যখন করছেন, মনে করুন ওই রিমোট কিটা হারিয়ে গেল, তখন আপনি কি করবেন? জেনারেলি যে কার ম্যানুফ্যাকচারার আছে তারা দুটো দেয় এরকম স্মার্ট কি। কোনো কারণ ধরুন একটা হারিয়ে গেল, আপনার কাছে একটা হাতে একটাই থাকছে, বা একটা হয়তো হারিয়ে গেছে আর একটা বাড়ির মধ্যে কোথাও ছিল, আপনি খুঁজে পাচ্ছেন না, গাড়িটাকে তখন কি ব্যবহার করবেন না? তবে এই অ্যাডনটাকে নিতে গেলে খুব বেশি প্রিমিয়াম এক্সট্রা লাগে না, কিন্তু এটা খুব ইউজফুল। সেটা হচ্ছে যদি আপনার ওই পুরনো ওই গাড়ি থাকে যেটা হচ্ছে মেকানিক্যাল কি লক, সেটা হচ্ছে একটা বেসিক কি। আর হচ্ছে রিমোট কি আছে, সেটা হচ্ছে ওই যে রিমোট দিয়ে আমরা খোলা বন্ধ করি দরজাটাকে, সেটা রয়েছে। আর এটা হচ্ছে স্মার্ট কি, যেটা হচ্ছে ওটাও করি, প্লাস স্পুটস একটা স্টার্ট করি, তার মানে আমরা কি ঢুকিয়ে গাড়ি যখন চালু করতে হয় না, একটা পুশ বাটন দিয়ে। তো এর বিভিন্ন দাম আছে। এগুলো ধরুন যদি বেসিক কি হয় 2 থেকে 5,000 টাকা মতো, রিমোট কি যদি হয় 5 থেকে 15,000 টাকা মতো, আর যদি স্মার্ট কি হয় আজকালকার বেশিরভাগ গাড়িতেই আছে, সেটা হচ্ছে 15 থেকে 50,000 টাকা বা তার বেশি হতে পারে। তো বন্ধুরা, আমার এখানে রেকমেন্ডেশন হচ্ছে আজকাল যে মডার্ন কারগুলো এসছে, এই কি অ্যান্ড লক রিপ্লেসমেন্ট এই কভারটা এক প্রকার জরুরি হয়ে পড়েছে যদি বেসিক ইন্স্যুরেন্সে না দেয়। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যদি বেসিক ইন্স্যুরেন্সের সঙ্গে এই কভারটা দিয়ে থাকে, আপনি দেখবেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বলছে ঠিক আছে এইটা নিন বেসিক কভার, এর সঙ্গে কি অ্যান্ড লক রিপ্লেসমেন্ট এই কভারটা ফ্রি পেতে পারেন। যদি আপনি না পান, আমার সাজেশন হচ্ছে এটা আলাদা করে নেওয়াই ভালো। এরপরে আরেকটা কভারে আসি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, হয়তো অনেকে নাও শুনে থাকতে পারেন, সেটা হচ্ছে ইনভয়েস কভার অর রিটার্ন টু ইনভয়েস, আরটিআই কভার। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন গাড়িটাকে কিনেছিলেন, তা আপনার তো একটা এক্স শোরুম প্রাইস ছিল, ধরুন এক্স শোরুম প্রাইস ছিল 10 লাখ টাকা। এরপরে আপনি পরবর্তী 5 বছরের জন্য, ওটা স্টেট টু স্টেট ভ্যারি করে, কোথাও 5 বছর ম্যান্ডেটরি, কোথাও 10 বছর, কোথাও 15 বছর, আপনি একটা রোড ট্যাক্স পেমেন্ট করেছেন, মনে করুন ওটা করেছেন 80,000 টাকা। এবার গাড়িটাকে রেজিস্ট্রেশন করেছেন মোটর ভেহিকলস এর কাছে, তার জন্য একটা খরচ করেছেন, রেজিস্ট্রেশন ফিজ আছে, রেজিস্ট্রেশন ফিজটাও বেশ একটা ভালো টাকা লেগেছে। তখন সবকিছু নিয়ে আপনার ধরুন 11.5 লাখ টাকা লেগেছে। এইবার এমন একটা ঘটনা ঘটতে পারে যে আপনার গাড়িটা চুরি হয়ে গেল, বা এমন একটা কিছু ঘটনা হলো যে গাড়িটা টোটালি ড্যামেজ হয়ে গেল। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সাধারণত কি করে, ওই যদি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নেওয়া থাকে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে, যদি বাম্পার টু বাম্পারও না থাকে, একটা টাকা আপনাকে দেবে ক্ষতিপূরণ বাবদ। কিন্তু যদি ইনভয়েস কভার নেওয়া থাকে, আপনি অরিজিনালি ওই যে 11.5 লাখ টাকা খরচা করেছেন এবং আপনি ওই ওই কভারটাকে কন্টিনিউ করে গেছেন বছরের পর বছর, এবং আপনার ধরুন 3 বছর বাদে একটা এরকম কোনো দুর্ঘটনা ঘটলো বা আপনার গাড়িটা চুরি হয়ে গেল, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফুল ভ্যালু দেবে 100%। সেটা কি? এক্স শোরুম প্রাইস দেবে, রোড ট্যাক্সে যত টাকা দিয়েছিলেন সেটা দেবে, আর রেজিস্ট্রেশন ফিজ আছে সেটাও দেবে। এটাকে আমি খুব একটা রেকমেন্ড করব না, কারণ গাড়ি চুরি হয়ে যাওয়ার চান্স খুব কম সাধারণত আমরা দেখেছি। তো এই কভারটা আমি খুব একটা রেকমেন্ড করব না, কারণ রিস্ক ম্যানেজমেন্টের ভাষায় যেটাকে বলে প্রবাবিলিটি অফ অকারেন্স, মানে এই ঘটনা ঘটার চান্স কতটা আছে, খুবই কম। তবে এই কভারটা হয়তো
ইম্পর্টেন্ট হতে পারে। ধরুন আপনি এমন একটা এরিয়ায় থাকেন বা আপনার গাড়িটা থাকে যেখান থেকে গাড়ি চুরি হয়ে যাওয়ার চান্স আছে, বা একটা কোনো ডিস্টার্বড এরিয়া, বা আপনি এমন কোনো এরিয়ায় যাতায়াত করেন আপনার কাজের জন্যে যেখানে চুরি হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে, আপনি কভারটা নিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ খুব একটা আমি রেকমেন্ড করি না। এরপরে আসছি আমি পরবর্তী অ্যাড অন কভারে, সেটা হচ্ছে নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাসটা কি? যে আপনি একটা গাড়ি কিনেছেন আজকে ধরুন 10 লাখ টাকা দিয়ে। আপনি 1 বছর গাড়িটাকে চালালেন, আপনার গাড়ির স্বাভাবিকভাবেই চালিয়েছেন, সব ঠিক আছে, কোনো ক্লেম নেই। পরের বছরে আপনি যখন গাড়িটার ইন্স্যুরেন্স রিনিউয়াল করতে যাচ্ছেন, আপনি একটা ওই 5%-এর জন্য এলিজিবল হয়ে যাবেন। এক একটা কোম্পানি এক রকম, জেনারেলি এটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে। সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে গিয়ে হয়তো আপনি ওটা ধরুন 10% প্রথম বছরে পেলেন, পরের বছরে 15% পেলেন, ফোর্থ ইয়ারে গিয়ে আপনি পেলেন 25%, এরকম করে নো ক্লেম বোনাসটা বাড়তে শুরু করে। কেন আমি এই কথাটা বলছি? তার মানে আপনার যদি দেখা যায় যদি নো ক্লেম বোনাস না থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালকুলেট করে দেখলো যে আপনার একটা 10 লাখ টাকার ভ্যালুর গাড়ি আছে এবং প্রথম বছরে আপনার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হয়ে গেছে ধরুন 40,000 প্রিমিয়ামটা। তো পরের বছরে যখন করলেন, ওর থেকে যদি 10% বা 5% বাদ, ধরুন 10%, তো 40,000 টাকার ওপরে আপনি স্টেটওয়ে 10% মানে 36,000 টাকা আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হবে। আপনাকে একটা বোনাস দিচ্ছে, যেহেতু আপনার কোনো ক্লেম নেই। তারপরের বছরে তার উপর থেকে একটা পার্সেন্টেজ কমে যাবে, তারপরের বছরে আরো কিছুটা পার্সেন্টেজ কমে যাবে। এই করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার নো ক্লেম বোনাসটা গিয়ে দাঁড়িয়েছে 35% থেকে 50%-এর রেঞ্জে, তার মানে ওই ফোর্থ ফিফথ ইয়ারে গিয়ে। এবার আমার একটা সিচুয়েশন ভাবুন যে আপনি এই নো ক্লেম বোনাস অ্যাড অনটা নেন, তাহলে কি হবে? আর যদি নিয়ে থাকেন তাহলে কি হবে? যদি আপনি নিয়ে থাকেন, ধরুন আপনার নো ক্লেম বোনাস আছে, মানে প্রিমিয়াম উইদাউট নো ক্লেম বোনাস হয়ে গেছে ধরুন ওই সময় গিয়ে 14,000 টাকা, আর আপনার নো ক্লেম বোনাস কভারেজ দেওয়া আছে সেটা হচ্ছে 7,000 টাকা। তার মানে ওর 50%, ধরুন একটা 50%-এর আমি একটা কেস নিলাম এখানে উদাহরণস্বরূপ। নো ক্লেম বোনাস কত আছে? 7,000 টাকা। একটা আপনার ক্লেম এলো ওই বছরে গিয়ে ধরুন 14,000 টাকার, তো আপনার ভ্যালু হচ্ছে 14,000 টাকা উইদাউট দ্যাট, এবং আপনার যে লসটা হলো সেটা মনে করুন 7,000 টাকা লস হয়েছে। তা আপনি কত টাকা পাচ্ছেন? আপনার যে যখন নো ক্লেম বোনাস থাকছে না তখন আপনি কত পাচ্ছেন, আর থাকলে কত পাচ্ছেন? এইখানে একটা আমি হিসেব দিয়ে দিয়েছি যে আপনার যদি এই নো ক্লেম বোনাসটা আপনি যদি অ্যাড অন হিসেবে নিয়ে থাকেন, 500 থেকে 1,000 টাকা মতো হয়তো অ্যাড হবে প্রিমিয়ামে। আর আপনার কত টাকা সেভ হচ্ছে? তার মানে আপনার 1,000 টাকা আপনি খরচা করছেন 7,000 টাকা বাঁচাবার জন্য। তার মানে এটা ক্লিয়ার কেস হচ্ছে যে আপনার তো সাশ্রয় হচ্ছে, আপনার সুবিধা হচ্ছে। তো সুতরাং গাড়ি যখন পুরনো হয়ে যাচ্ছে, নো ক্লেম বোনাস যখন পার্সেন্টেজ 35% বা তার বেশি হয়ে যাচ্ছে, 50% মতো, আমার রেকমেন্ডেশন হচ্ছে নো ক্লেম বোনাস অ্যাড অনটা নিয়ে রাখা ভালো। যদি কোনো ক্লেম আসে আপনাকে ওটা সাহায্য করবে। আরেকটা একটা সিনারিও 2 নিই, সেটা কি? যে সিটি ড্রাইভিং এর ক্ষেত্রে ধরুন কলকাতা সিটি ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রেও ওয়ার্ড, যেমন ধরুন হাই ট্রাফিক আছে, ফ্রিকোয়েন্ট মাইনর ড্যামেজ হয়ে থাকে, পার্কিং করলেন গাড়ি, স্ক্র্যাচেস ফ্যাচেস এগুলো পড়ে, এবং আপনি কি করছেন, ধরুন একটা স্ক্র্যাচ পড়লো, একটুখানি গাড়িটা কেউ তুবড়ে দিয়ে চলে গেল, আপনি একটু ক্লেম করতে চাইলেন, না আমি একটা ক্লেম এবার লজ করি। আপনার যদি নো ক্লেম বোনাস না নেওয়া থাকে, ধরুন আপনি একটা ক্লেম করলেন, আপনি পেলেন মাত্র 6,000 টাকা ওই ড্যামেজের জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি সবকিছু ডেপ্রিসিয়েশন সবকিছু ক্যালকুলেট করে আপনাকে 6,000 টাকা দিল, এবং ওই 6,000 টাকা যখন পাচ্ছেন, পরের বছরে যখন আপনি ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন, আপনি আর কোনো নো ক্লেম বোনাস পাবেন না, যেহেতু আপনি ক্লেম করে নিয়েছেন। যদি নো ক্লেম বোনাসের এই প্রোটেকশনটা, এই অ্যাড অনটা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে সামনের বছরে ওটার কোনো এফেক্ট ফেলবে না, আপনি লাভবান হবেন।
সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যদি একটু পুরনো হয়, যেখানে আপনার নো ক্লেম বোনাস 35% থেকে 50%-এর রেঞ্জে আছে, সেই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে নো ক্লেম বোনাস অ্যাড অন কভারটা নিয়ে রাখাই। এবার আমি আমার অ্যাড অনের লাস্ট টপিকে আসছি, সেটা হচ্ছে টায়ার প্রোটেকশন। টায়ার প্রোটেকশনের একটা অ্যাড অন কভারও ইন্স্যুরেন্স কোম্পানি অফার করে থাকে। এটা বেসিক্যালি টায়ার টিউবের যে কভার, তার ড্যামেজটাকে প্রোটেক্ট করে। ধরুন টায়ার বাস্ট করে গেল, টায়ারের সাইড ওয়াল ড্যামেজ হয়ে গেল, বাল্জ হয়ে গেল, টায়ার কেটে গেল, টায়ার ফুলে গেল, কেটে গেল, পাংচার হয়ে গেল এমন ভাবে, তাই সেই ক্ষেত্রে বলে যে এই টায়ার প্রোটেকশনটা নিয়ে রাখ। আমার রেকমেন্ডেশন হচ্ছে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ধরুন আপনার একটা এসইউভি বা লাক্সারি কার আছে, মানে একটা বেশি দাম আছে, সেক্ষেত্রে আপনি টায়ার প্রোটেকশনটা যদি মনে করেন নিতে পারেন। বা আপনার গাড়িটা জেনারেলি একটু খারাপ রাস্তা দিয়ে চলে বা শহরের মধ্যে বেশি ড্রাইভ হয় এবং আপনার দামি গাড়ি, আপনি এটা ভাবতে পারেন নেওয়ার জন্য। আর বিশেষ করে যদি আপনার নতুন গাড়ি, সেক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। তবে আমি অবভিয়াসলি বলবো, যদি বাজেট কার, যদি যদি ওই কম দামের গাড়ি হয়, এই অ্যাড অনটা নেওয়ার দরকার নেই। যদি আপনার গাড়িটা হাইওয়েতে বেশি চলে, যেখানে এইগুলো ঘটনা, টায়ারের ঘটনা ঘটার কম চান্স আছে, কারণ রাস্তা ভালো হয় হাইওয়েতে, সেখানে আপনি নাও নিতে পারেন, খুব একটা দরকার পড়বে না। আর হচ্ছে আপনার গাড়িতে অলরেডি একটা ওল্ড টায়ার রয়েছে, আপনি জানেন ওখানে করতে পারে, আমি সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এই অ্যাড অনগুলো নিয়ে বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, আপনারা আমাকে জানান, কমেন্ট করে জানান। আমার যে জানানোর পদ্ধতি সেটা আমি নিচে দিয়েও দিয়েছি, দেখুন স্ক্রল বারে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডি আছে, আমার ফোন নাম্বার আছে। ওই দুটো ফোনেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান। আমি হয়তো সবসময় আপনাদের ফোন ধরতে পারবো না, আপনারা আমাকে মেসেজ পাঠালে আমার সুবিধা অনুযায়ী আপনাকে ফোন করতে পারি। আমার ওয়েবসাইট আছে, সেখানেও আপনারা জানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের জন্য আরো ইন্স্যুরেন্স রিলেটেড কিছু কিছু বিষয় আমি নিয়ে আসব আমার ভিডিওর মাধ্যমে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।